বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এবং আমার ডানে রয়েছেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমরা আওয়ামী লীগকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় করা হয়েছে এবং সাম্প্রতিককালে গত কয়েক মাসে যেটা লক্ষণ মনে হচ্ছে যে রাজনৈতিক আবহাওয়ার মধ্যে যে এখনকার একটা প্রবণতা যে বিএনপি ঠেকাও, আওয়ামী লীগ বিদায় এখন বিএনপি ঠেকাও। সো মিস্টার অনিন্দ ইসলাম অমিত, এই ফ্লেভারটা কি পাচ্ছেন পলিটিক্সে এবং সেটাকে হ্যান্ডেল কীভাবে করছেন আপনারা? আপনি যেটা বললেন এটা তো অত্যন্ত স্পষ্ট যে আমাদের কাছেও মনে হচ্ছে যে সকল আয়োজন সংস্কার বলতে যে আলোচনা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলও যেটা বলবার চেষ্টা করছে, এরকম একটা প্রচ্ছন্নভাবে তাদের মনের মধ্যে এই কথাটি আছে যে আসলে কোনভাবে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রাখা যায়। আমরা আসলে এর সাথে অভ্যস্ত এই কারণে গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী এই দীর্ঘ আন্দোলন করতে যে আমাদের নেতাকর্মীরাও অভ্যস্ত হয়ে গেছে, আমরাও বুঝি যে আসলে কেন আমাদেরকে এর বাইরে রাখতে চাই। আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাস করি। আমাদের কমিটমেন্ট তো বাংলাদেশের মানুষের প্রতি। যেহেতু বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করতে চাই, সো বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করতে চায়, আমাদের দেশি বিদেশি বন্ধু যারাই বলেন না কেন, আমি বন্ধু শব্দটি উল্লেখ করলাম, তো তারা কখনোই চাইবে না যে বাংলাদেশের মানুষের প্রতি শতভাগ কমিটেড কোনো রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার জায়গায় আসুক, তাহলে অনেকেরই স্বার্থে আঘাত লাগতে পারে। তো সেই জায়গাটা থেকে হয়তো বা বিএনপির ক্ষেত্রে তাদের ভাবনা এরকম থাকতে পারে। তো আমরা যেহেতু দীর্ঘ 16 বছর যাবৎ এই ধরনের আন্দোলনের সংগ্রাম করে আমাদের নেতাকর্মীরা একটি জায়গায় এসেছে, আমি মনে করি এই ষড়যন্ত্র মোকাবেলা আমার দলের নেতাকর্মীরা করবে বলে আমি বলি না। আমি বলবো এ ধরনের ষড়যন্ত্র যদি থাকেও সেটি আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষই সেটা মোকাবেলা করবে, যদি একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে তাদের মতাধিকার প্রয়োগ করবার তারা সুযোগ পায়। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষই সে ষড়যন্ত্রের মোকাবেলা করতে সক্ষম। ধন্যবাদ। দেখি গণ অধিকার পরিষদের সভাপতি কি বলেন, এবং যদি আপনি বিএনপি করেন না কিন্তু রাজনীতির আবহাওয়ার মধ্যে এখন যে দেখা যাচ্ছে যে বিএনপিকে ঠেকাতে হবে এরকম একটা প্রবণতা, বিএনপির দোষ ত্রুটির সন্দেহ অনেক আছে, কিন্তু তার আরও দোষ ত্রুটি খুঁজে বের করা বা কিছু একটা প্রোপাগান্ডার মতো তৈরি করা সেরকম একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে আওয়ামী লীগ দেশ ধ্বংস করে দিয়েছে, এরা আসলো তাই করবে, কাজে এদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরকে শুভেচ্ছা, অনিন্দ ভাইকেও শুভেচ্ছা। আন্দোলন সংগ্রাম একসাথে করেও হামলার শিকার দেখেছি, সেও হয়েছে, আমরাও হয়েছি, তো এখন কথা বলতে পারছি একটা মুক্ত পরিবেশে, এখন ভালো লাগাচ্ছে। রাজনীতিতে আমাদের মধ্যে আপনি কি মনে করেন যে মানে সব কথা মন খুলে স্বাধীনভাবে, বা হয়তো আপনি নেতা বলে পারছেন, সবাই কি পারছে কথা বলতে? এটা বাস্তব, এটা একটা চরম কথা বলেছেন যে আমরা রাজনৈতিক কারণে, যেটা অনিন্দ ভাই বলেছে যে বিএনপি 16 বছর আওয়ামী লীগকে ফেস করে এটা তো অভ্যস্ত, কাজেই এই ছোটোখাটো সর্দি কাশিতে বিএনপি ভয় করে না। ঠিক একইভাবে আমরা শেখ হাসিনার আমলেই জোরালোভাবে কণ্ঠ তুলে কথা বলেছি, প্রতিবাদ করেছি, কম্প্রোমাইজ করি নাই। সুতরাং এখন কাউকে হিসাব করে আমরা কথা বলবো না, কিংবা কারো ভয়ে চাপে কিংবা কেউ আমাদের প্রতি রুষ্ট হবে এই কারণে আমরা কথা বলবো না, সেটা যেমন আমরা তো মনে করি না, আমরা তো বলেই যাচ্ছি। তবে এটা ঠিক অনেক মানুষ আবার এখনও চিন্তা করে যে আমি যদি একটু বেশি কথা বলি, যেমন আপনি টেলিভিশনের সাংবাদিক হিসেবে চিন্তা করে তার চাকরি আবার চলে যেতে পারে, কিংবা টেলিভিশনের মালিকরা বেশি আবার এখনকারও সরকারের সমর্থিত, বিশেষ করে ধরেন ছাত্রদের, বিশেষ করে বিভিন্ন বিষয় নিয়ে শব্দটা ব্যবহার না করা ভালো আমার মনে হয়। ছাত্র বলতে তো 3 কোটি ছাত্র, 3 কোটি ছাত্রের আপনিও প্রতিনিধিত্ব করেননি 18 সালে, এখন যারা করছেন তারাও এখনো, এটা অবশ্যই যে মানে তারা সবার প্রতিনিধিত্ব না করলেও তাদের অনেকে ছাত্র আর কি, যে এটা ঠিক যে কখনোই তো যেটা এই আন্দোলনের একটা ন্যারেটিভ যেভাবে দাঁড় করানো হয়েছে, এবং আমি মনে করি আমাদের যথাযথ সম্মান আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত বিবেচনা এক ধরনের প্রতিনিধিত্ব দাবি করতে পারতেন। ইউনূস স্যারের প্রতি আমাদের যথাযথ সম্মান আছে, কিন্তু উনি সরল মনে কিছু কথা বলেছেন যেটা একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়েছে। ছাত্রতার নিয়োগকর্তা বা আন্দোলনের প্রতিনিধিত্বকারী ছাত্র নেতৃবৃন্দ বলতে একেবারে এদেরকেই যেভাবে গ্লোরিফাই করেছে, এর ফলে অন্যদেরকে এক্সক্লুড করা হয়েছে। যেমন ধরেন এই আন্দোলনের ক্ষেত্রে যদি আপনি দেখেন, ছাত্রদল একটা বড় সংগঠন, ছাত্র শিবির, অন্যান্য বাম সংগঠন, কিংবা যেই সংগঠনটা সবচেয়ে মনে করি এই প্রেক্ষাপট তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছে, আমাদেরকে তৈরি করেছে ছাত্র অধিকার পরিষদ, সেখানে এরকম অনেক সংগঠনের কিন্তু কন্ট্রিবিউশন আছে। ইউনূস স্যার কয়েকবার কিংবা সরকারের জাতিসংঘের মহাসচিব আসলেন,
আন্দোলনের নেতাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করলেন, কিন্তু ওই শুধুমাত্র সিলেক্টিভ কিছু ছাত্র নেতাদেরকেই যেভাবে তুলে ধরা হয়েছে বা তাদেরকেই গ্লোরিফাই করা হচ্ছে, তার ফলে অন্যদেরকে এক প্রকারের এক্সক্লুড করা হচ্ছে। সেই ক্ষেত্রে এখন রাজনৈতিকভাবে স্বাভাবিকভাবে এখন একটা ওপেন মাঠ, সবাই একটা প্রতিযোগিতায় লিপ্ত, সবাই ক্ষমতায় যেতে চায়, ক্ষমতা দখলও করতে চায় বিভিন্নভাবে। এখন বিএনপি একটা সংগঠিত পুরানো রাজনৈতিক দল। এখন আমরা এই 7-8 বছরে তো বিএনপির প্যারালাল রাজনৈতিক দল হয়ে উঠতে পারি নাই এখন পর্যন্ত বাংলাদেশে। এটা ঠিক যে বিএনপির প্যারালাল দল এই মুহূর্তে নাই এখন পর্যন্ত। তাহলে যারা ধরেন ক্ষমতায় ভোটের মাধ্যমে যেতে চায়, সে সুষ্ঠু প্রক্রিয়ায় জনমত তৈরি করার জন্য কাজ করবে। আবার কেউ পেছন দিয়ে, সামনে দিয়ে, নিচ দিয়ে যেতে চাইলে সে চিন্তা করবে তাহলে তার প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিএনপি, বিএনপিকে ঠেকানো। কাজে বিএনপিকে সেক্ষেত্রে আমি যেটা বলেছি যে এখন বিএনপিকে যেভাবে চাঁদাবাজ, দখলদার, লুটপাট, বিভিন্ন ধরনের আওয়ামী লীগকে ব্যাকআপ দিচ্ছে দল হিসেবে প্রচার করা হচ্ছে, আমি মনে করি বিএনপির চেয়ে এখনকার যারা এই আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতা থেকে দল গঠন করেছেন কিংবা সরকারে আছেন, তারা তো বিএনপির চেয়ে শতগুণ করছে, কারণ তারা সরকারে আছে। কি করছে শতগুণ? সরকারের এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লুটপাটকারী ব্যবসায়ী গোষ্ঠীর সাথে দেশে বিদেশে মিটিং করে তাদের ব্যবসা বাণিজ্যের তারা দায়িত্ব তুলে নিচ্ছেন যে তারা তাদের দেখবেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হস্তক্ষেপ করে শেয়ার অমুককে ট্রান্সফার করে দেওয়া কিংবা মালিকানা পরিবর্তন করা, পত্রিকায় বিভিন্নভাবে তারা হস্তক্ষেপ করছেন। একইভাবে আপনার জেলা কিংবা উপজেলা প্রশাসনেও এই সরকার যে সামাজিক সুরক্ষা সেবা, এরা বিজিবি বলেন, বিএসএফ বলেন, বিভিন্ন ধরনের কর্মসূচি বলেন, এই ক্ষেত্রে ওই ছাত্র সমন্বয় কিংবা প্রতিনিধিদের নামে তার ঢাকা থেকে বলে দিচ্ছে যে আমার প্রতিনিধি অমুকে। কাজে সেই ক্ষেত্রে তো বিএনপির চেয়ে এরা অনেকখানি নিয়ন্ত্রণ করছে এখানে। এটা অনেক ক্ষেত্রে হয়তো বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের নেতাকর্মীদের অনেক ঘটনার সামনে আসছে, কিন্তু বিএনপি না শুধু, আমি যেটা বলছিলাম যে অনেকেই করছে, সেখানে আমাদের দলের কিছু নেতাকর্মীদের ইনভলভমেন্ট থাকতে পারে। সব দলই বলা চলে এই কিন্তু কাজগুলো করছে, শুধু বিএনপিকে কাট করে দাঁড় করিয়েছে। অমিত একটু বলবেন যে এই যে আপনাদের বিরুদ্ধে যেসব অভিযোগ, যেসব কারণে আপনাদের ঠেকাতে বলা হচ্ছে বা বিএনপিকে আসতে দেওয়া যাবে না, প্রকাশ্যভাবে না বললেও আমরা অ্যাপ্রোচটা বুঝি বা অ্যাটিচিউডটা বোঝা যায়, সেটা নিয়ে আপনারা সেই অর্থে খুব একটা সরব না, সক্রিয় না, সোচ্চার না। এটা কারণ কি? 15-17 বছর আওয়ামী লীগের চাপে থাকতে 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 আপনাদের মধ্যে এক ধরনের ট্রমা কাজ করে বা ট্রমাটাইজড হয়ে গেছেন কিনা, যে কারণে অনেক কিছু যেটা বলা উচিত বলছেন না বা সহ্য করছেন বলে মনে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে নাকি ওই যে এখন সাধারণ মানুষ কথা বললেই মবের শিকার হতে হচ্ছে, মব জাস্টিসের কথা বললেই এখন ভারতের দালাল, আওয়ামী লীগের বা স্বৈরাচারের দোসর বলা হচ্ছে। সেই সব ট্যাগ যেটা আওয়ামী লীগও একসময় করতো, কথা বললেই, তার বিরোধিতা করলেই বিএনপি, জামাত, শিবির, তো সেই সব প্রবণতার কারণে মানে বিএনপির আসলে ভেতরকার আসলে আপনি যেটা বলেছেন ঠিকই আছে, বাট আমার কাছে মনে হচ্ছে বিষয়টা একটু ভিন্ন। যেটা আমার ছোট ভাই নুরু বললেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, আপনি এইখানে 2025-এ এসে মার্চে আমি যে বাস্তবতাটা উপলব্ধি করছি, আপনি 5ই আগস্ট 2024-এ কিন্তু বাস্তবতাটা তেমন ছিল না। ওই মুহূর্তে আমাদের দলের সর্বোচ্চ নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা জিনিস উপলব্ধি করেছেন যে এই যে প্রশাসনিক শূন্যতা, এই যে রাজনৈতিক শূন্যতা, এখানে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব হচ্ছে সবচাইতে বেশি দেশকে স্বাভাবিক করবার পেছনে। তো আমরা আসলে আমাদের কথাবার্তা, আমাদের কর্মকাণ্ড, আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা এমন কোনো বার্তা সমাজে দিতে চাই না, কিংবা সরকার আনকমফোর্টেবল হবে, সরকার ডিসকমফোর্ট ফিল করবে, এরকম কোনো কথা কিংবা কর্মসূচি এখনো পর্যন্ত আমরা দিচ্ছি না। কারণ আমরা এটুকু বুঝি, বিএনপির সমর্থন ছাড়া, অন্যান্য অপরাপর রাজনৈতিক দলের সমর্থন ছাড়া এই সরকার রান করা অত্যন্ত কঠিন। এবং সরকার যদি ফেইল করে, পরোক্ষভাবে যে ফ্যাসিস্টকে আমি হটিয়েছি গত 16 বছরের এই দীর্ঘ আন্দোলনের মাধ্যমে, সুবিধাটা সেই পাবে তাৎক্ষণিকভাবে। আমরা সেই কারণে এই ব্যাপারে অত্যন্ত সংযত। আর যে অভিযোগগুলো আসছে, আমরা বিএনপি দেখেন রাজনীতিতে সবচেয়ে ইতিবাচক জায়গাটাকে দেখবেন, অতীত এই ধরনের অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতি এসেছে, কিন্তু বরাবরই রাজনৈতিক নেতৃত্ব এগুলোকে অস্বীকার করবার চেষ্টা করেছে। বিএনপি বাংলাদেশ একটা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি চালু করেছে। বিএনপি যতগুলো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছে, প্রত্যেকটা অভিযোগ স্বল্প সময়ের মধ্যে তারা তদন্ত করেছে, এবং যদি তাদের আইডেন্টিফাই হয় যে প্রকৃতই অপরাধী, বিএনপি কিন্তু কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। ক্ষেত্র বিশেষে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও আমাদের নেতাকর্মীদেরকে তুলে দিয়েছি।
কিন্তু আমি যে কথাটা এখানে গুরুত্বপূর্ণ মনে করছি সেটা হচ্ছে এখানে বিএনপিকে আপনি নেগেটিভলি পোর্ট্রেট করে কোনো লাভ নেই কিংবা অন্যদেরকে কোনো লাভ নেই। এই কারণে এই সিচুয়েশনটা তৈরি হলো কেন? গত 16 বছর এই ফ্যাসিস এই সমাজের যে অবক্ষয়টা সৃষ্টি করেছে, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এটাকে যে একটা ভঙ্গুর জায়গায় নিয়ে গেছে, সমস্ত স্তম্ভগুলো যেভাবে ধ্বংস করেছে। ন্যাচারালি আমার দলের রাজনৈতিক কর্মী তো আর চাঁদ থেকে আসেনি, মঙ্গল গ্রহ থেকে আসেনি, সমাজ থেকে এসেছে। তো সমাজের এই অবক্ষয়ের কারণে সেটা একটি প্রভাব তৈরি হয়েছে। কিন্তু আমরা এই ব্যাপারে অত্যন্ত শক্ত জায়গায় রয়েছি। আমরা মনে করছি যে যেই জিনিসগুলো উঠে আসছে সেটি আসলে তিলকে তাল করবার মতো একটা ব্যাপার। কারণ আপনি যেভাবেই বলেন, আমি এই গণমাধ্যমের এইখানে বসেই আমি বলতে পারি এখনো পর্যন্ত গণমাধ্যমে হয়তোবা টপ লেভেলে কিছু পরিবর্তন হয়েছে। তৃণমূল পর্যায়ে কি প্রতিনিধিদের কোনো পরিবর্তন হয়েছে? যারা গত 16 বছরে সংবাদ প্রেরণ করেছে তারাই রয়ে গেছে। সো তারা যে ফ্যাসিস্টের পারপাস সার্ভ করছেন, আমরা তো প্রতিনিয়ত বলছি যে ফ্যাসিস্টের দোষর এখনো সমাজের সর্বজায়গায় বিরাজমান। আপনারা যদি তাদের থেকে এই সমাজকে মুক্ত না করতে পারেন, রাষ্ট্রকে মুক্ত না করতে পারেন, তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন হবে। আপনি কি নয়া ফ্যাসিবাদ দেখেন? আমি অবশ্যই নয় ফ্যাসিবাদ দেখি। এই যে মব জাস্টিস, এটা তো তারই একটি লক্ষণ। আপনি দেখেন, অর্থাৎ আপনি প্রচলিত গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত তো হচ্ছে আইনের শাসন। যেটা ঘটছে, যা চলছে, এটা তো কোনোভাবে আইনের শাসন বলবেন না। তাহলে আইনের শাসনকে আপনি পাশ কাটিয়ে যে মব জাস্টিসের সংস্কৃতি চালু করেছেন, এটা তো অবশ্যই একটা নয়া ফ্যাসিবাদের একটি লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। নূর, আপনি কি মনে করেন বা আপনার দল এই বিষয়ে কি মনে করেন? অনেকেই মনে করছেন যে প্রত্যক্ষ বা প্রচ্ছন্নভাবে নয়া ফ্যাসিবাদের একটা লক্ষণ স্পষ্ট। দ্বিতীয়ত আপনি নিজেই বলেছেন আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, বিএনপির বিরুদ্ধে অভিযোগ, এবং এখন যারা আছেন তারাও সেই একই প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছেন। এবং অনেকেই বলছেন যে এখানে এক ধরনের উগ্র জঙ্গিবাদের প্রসার বা বিস্তার করতে শুরু করেছে এবং বাংলাদেশকে একটা ভিন্ন ডিরেকশনে নিয়ে যাবার চেষ্টা হচ্ছে। কেউ কেউ এখানে সন্ত্রাসবাদের লক্ষণ দেখতে পাচ্ছেন। এমনকি সাম্প্রতিককালে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য নিয়েও প্রচুর হইচই হচ্ছে। সো সব মিলিয়ে আপনি কি দেখেন? এটাই আমরা একটা 5 তারিখের পরে ব্যাপক সম্ভাবনা দেখলেও এখন আমরা অনেক শঙ্কাও দেখছি। বিশেষ করে তুলসী গ্যাবার্ডের বিবৃতি এবং বক্তব্য নিয়ে তিনি যে কথাগুলো বলছেন সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমাদের বিশেষ করে 9/11-এর পরের যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশ এবং ইসলামিক রাষ্ট্রগুলোকে নিয়ে, আমরা কিন্তু সেই পুরানো ন্যারেটিভই দেখতে পাচ্ছি। এবং সেটা কোথায় বসে? ভারতের, যখন বিশ্বের সেরা রাষ্ট্রগুলোর গোয়েন্দা প্রধানদের মিটিং, সেই গুরুত্বপূর্ণ মিটিংয়ে ভারত যেটা 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে যে প্রোপাগান্ডাটি চালিয়ে আসছিল সেটাই তিনি রিয়ার্টেড। সেই জায়গা থেকে আমাদের একটা শঙ্কা যে বাংলাদেশ আগামীতে একটা মানে বিদেশি শক্তির আবার একটা নানা ধরনের টানপোড়েনের সম্মুখীন হতে যাচ্ছে। আমাদের যেটা সম্ভাবনা ছিল যে প্রফেসর ইউনূসের মতো একজন সম্মানিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি, আন্তর্জাতিকভাবে সমাদৃত, তার সাথে থেকে তাকে নিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমতের সরকারের মাধ্যমে রাষ্ট্রটাকে একটা সঠিক জায়গায় নিয়ে যাব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই 7 মাসে এই সরকারই নতুন সংকট তৈরি করেছে। যেটা আপনারা বললেন মব জাস্টিসের কথা, একটা ঘটনা খুলনাতে আমাদের দলের কিছু নেতাকর্মীদের সাথে হয়েছে যে এই নতুন যে সদ্য দল, এদের সমর্থিত যে ছাত্ররা, তারা আপনার একটা মানে অভিযোগ তুলে কিছু ছাত্রদেরকে নিয়ে ওখানে একটা আমাদের কিছু নেতাকর্মী তারা নামাজ পড়বে, তারাবির নামাজ প্রস্তুতি নিচ্ছিল, ওইখানে তাদের উপরে হামলার মতো একটা ঘটনা ঘটছে। যদিও তারা বলছে যে ওখানে এই জায়গাটি তারা মানে দখল করেছে, যদি তারা দখল করে সেটা প্রশাসন উচ্ছেদ করবে, প্রশাসন ব্যবস্থা নেবে। এই ছাত্র নেতৃবৃন্দের পরিচয়ে মব ক্রিয়েট করে মানুষ তারাবির নামাজ পড়তে, সেই সময় তো হামলা করার অবকাশ নাই। কিংবা ঢাকায় বেশ কিছু ঘটনা ঘটেছে। গতকালকে রাতে নোয়াখালী জেলা যুব দলের আপনার প্রতিনিধি সাধারণ সম্পাদক, সে আমাকে ফোন দিল যে তার ভাইরার বাসা লালমাটিয়া, সেইখানে এই সমন্বয়ক পরিচয়, মোহাম্মদপুর থানার সমন্বয়ক পরিচয় 10-12 জন গিয়ে হাজির যে সে ফ্যাসিবাদের দোসর, সে ছাত্রদের উপরে হামলা চালাইছে, কাজেই তাকে পুলিশে দেবে। তারা মূলত গেছিল টাকা পয়সা চাইছে তার কাছে, যদি টাকা পয়সা দিলে আর পুলিশ ডাকবেন, না হলে তারা ওখান থেকে পুলিশ ডাকবে। তো এখন নোয়াখালীর সে যুবদলের নেতা আমার সাথে পরিচয়, সে আমাকে ফোন দিচ্ছে, ভাই ছাত্ররা দেখেন এই ঘটনা ঘটাচ্ছে। তো দেখেন সে বিএনপির মতো দলের জেলার সেক্রেটারি, সেইখানে অসহায় হয়ে যাচ্ছে। 10-12 জন ছাত্র, এখন ছাত্রদের এই পরিচয়। সে রাত্র 12:30টার দিকে এই মোহাম্মদপুরে গিয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে যে তাদেরকে আপনাকে পছন্দ হচ্ছে না,
আপনারা ফ্যাসিবাদের দোষর হলেন, ভারতীয় চর অমুক বানিয়ে একটা এই মব ক্রিয়েট করে কোথাও হামলা, কোথাও মামলা, কোথাও আবার জোর করে মাইরা ধরে পুলিশে দেওয়া। তো এই ধরনের ঘটনাগুলো তারা ঘটিয়ে তো সমাজে একটা আতঙ্ক তৈরি করছে, এবং এর মধ্যে দিয়ে কিন্তু আবার তাদের রাজনীতির একটা বিস্তার করতেছে। তারা যে ডোমিনেট করতে পারে, তাদের যে প্রভাব আছে, তাদের প্রভাব প্রতিপত্তিতে প্রশাসন তাদের ধার কাছে যায় না, এবং তারা যা ইচ্ছা তাই পারে, সেটা কিন্তু তারা প্রুভ করছে। তো নিশ্চয়ই এই ধরনের পরিস্থিতিতে এইটা তো আরেক ধরনের আমরা ফ্যাসিস্ট আচরণই বলতে পারি। এবং এই যে সরকারি, আপনি জানেন যে স্থানীয় সরকারে নির্বাচিত কোনো প্রতিনিধি এখন নাই, সেক্ষেত্রে এইখানে এখন যাদেরকে এই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের কাউকে পয়সা দিয়ে আপনার সমঝোতা করে নিয়োগ দেওয়া হচ্ছে, আর কাউকে তাদের রাজনৈতিক কমিটমেন্টের মধ্যে নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে তো শেখ হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন দিতে চাইছে, আমরা মানিনি, আমরা আন্দোলন করছি। এখন এই ছাত্রদের উপদেষ্টা থেকে পদত্যাগ করে দল গঠন করলেন নাহিদ ইসলাম। তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি চায় আমরা নির্বাচন করিয়ে দেব। মানে তিনি একজন ছাত্র নেতা থেকে উপদেষ্টাতে পদত্যাগ করছে, তার পাওয়ারটা এত সরকারে, রাজনৈতিক দলগুলো যদি তার কাছে যে প্রণাম করে তিনি নির্বাচনের ব্যবস্থা করে দেবেন, মানে তার হাতে ক্ষমতা বা ক্যাপাসিটিটা আছে। তো এই ক্যাপাসিটি যদি এই সরকার তাদেরকে দেয়, তাহলে তো বলতেই হবে যে এইটা একটা ফ্যাসিবাদ তৈরি হচ্ছে। কিন্তু বাস্তব কথা যে এটা তাসের ঘরের মতো উড়ে যাবে যদি রাজনৈতিক দলগুলো শক্তভাবে এখন পর্যন্ত কিছু বলে নাই। কিন্তু আমরা বলেছি একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে যেহেতু এই ছাত্র সমন্বয় কিংবা প্রতিনিধি যাদেরকে বলা হচ্ছে তারা যেহেতু দল গঠন করছে, সুতরাং বাকি দুইজন সহ সরকারের প্রতিনিধিত্ব করে সকল ছাত্র প্রতিনিধি যারা তাদেরকে পদত্যাগ করতে হবে। তারা গোটা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে না। আন্দোলনের ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ, ফেডারেশন, বিভিন্ন সংগঠনের লোকেরা ছিল। কোনো ছাত্র সংগঠনের তো প্রতিনিধি এখানে নাই। তাহলে এনসিপি করলো কিংবা আরো তারা ছাত্র সংগঠন করলো, তাদের প্রতিনিধি কেন সরকারে থাকবে? এখন যদি আমাদের সরকার কিংবা আমাদের ইউনূস স্যার যদি মনে করে যে না, এই ছাত্ররা আন্দোলন করেছে, যেটা তিনি আপনার বিদেশি পত্রিকার সংবাদে বলেছেন, তারা দল গঠন করবে, পুরনো ব্যবস্থার পরিবর্তনে কাজ করবে, সেটা যদি ছাত্রদেরকে সরকার যদি ওইভাবে প্যাট্রোনাইজ করে, তাহলে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সরকারকে সহযোগিতা করে যাচ্ছে, যেটা অমিত ভাই বলেছেন, রাজনৈতিক দলগুলো না চাইলে 7 দিনও সরকার টিকতে পারে। এই সংক্রান্ত প্রশ্ন আমি পরে আসছি আপনার কাছে, মিস্টার অনিন্দ ইসলাম। অমিত, আপনি কি মনে করেন এই যে তুলসী গ্যাবার্ডের যে বক্তব্য, ভেতরে বাইরে থেকে অনেকেই মনে করছেন যে এখানে এক উগ্র ধর্মীয় গোষ্ঠী ধর্মের নামে রাজনীতি করবার চেষ্টা বা দেশটাকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা বা ভিন্ন ডিরেকশনে নিয়ে যাবার চেষ্টা, আপনি কি মনে করেন সেরকম কিছু? আপনি দেখবেন এই ধরনের কথাগুলো, এই আলোচনা, অনেক নিষিদ্ধ সংগঠন এখন নানা ধরনের, আমি এই কথাই বলছি, এই ধরনের আলোচনাগুলো, এই ধরনের কথাগুলো, এই ধরনের উদ্বেগগুলো আসলে কখন প্রকাশ পায়? আপনি যখন দেখবেন যে অরাজনৈতিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, অনির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তখনই কিন্তু এই আলোচনাগুলো উঠে আসে। ভারত তো কখনোই 5ই আগস্টের পরে এই সরকারকে স্বাভাবিক দৃষ্টিতে দেখেনি। হাসিনার পরাজয়টা আনফর্চুনেটলি আমার কাছে মনে হচ্ছে ভারত নিজের পরাজয় ভেবেছে। তো তারা কখনো এই মুহূর্ত পর্যন্ত তারা স্বাভাবিক হতে পারেনি। তুলসী গ্যাবার্ড ধরেন তার চিন্তা চেতনায় সে কৃষ্ণের অনুসারী, সে ইসকনের সদস্য, বক্তব্যটা ভারতে এসে দিয়েছে, সেই কারণে এটা খুব বেশি বড় লেভেলের আলোচনা হয়ে গেছে। এই বক্তব্যটা তুলসী গ্যাবার্ডের জায়গায় যদি ক্যাথলিক খ্রিস্টান দিতেন এবং ভারতে না দিয়ে সিঙ্গাপুরে দিতেন, হয়তোবা আলোচনাটা এই জায়গাটাতে আসতো না। উনি একটা সামগ্রিকভাবে, ওনার স্টেটমেন্ট আমি সামগ্রিক পড়েছি, সামগ্রিকভাবে উনি কথা বলেছেন আসলে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে কি ধরনের চিন্তা চেতনা। এবং প্রশ্নটা তো লিডিং কোশ্চেন ছিল বেসিক্যালি বাংলাদেশকে কেন্দ্র করে তিনি বলেন, ওটাকে এক্সক্লুসিভলি বাংলাদেশের কনটেক্সটে তারা প্রকাশ করেছে। কিন্তু আপনি যে কথাটা বলেছেন, যারাই যে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে বা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছেন, তাদের সাথে তো আসলে ধর্মীয় এই সমস্ত সংগঠনে কিছু যোগাযোগ স্থাপিত হচ্ছে বলে আমরা রাজনীতির মাঠে আমরা দেখতে পাচ্ছি। তো এইটা আসলে দিন শেষে এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব একটা ভালো হবে না। আর আমি আপনাকে একটা কথা বলবো, আপনি আমার সাথে শতভাগ একমত পোষণ করবেন আমি বিশ্বাস করি, যেহেতু আপনি আরও খুব ইন ডেপথ মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার সুযোগ হয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু এই ধরনের কোনো এক্সট্রিমিজম পছন্দ করে না।
আপনি সাম্প্রদায়িক এক্সট্রিমিজমও যেমন পছন্দ করে না, অসাম্প্রদায়িক এক্সট্রিমিজমও কিন্তু তারা পছন্দ করে না। তারা মডার্ন মুসলিম কান্ট্রি এটা, এবং এখানে যারা মধ্যপন্থার মধ্যে থাকবে তারাই আসলে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। কিন্তু আমি যে কথাটা প্রথমেই বললাম যে এই ধরনের আলোচনাগুলো, এগুলো সংকট তখনই তৈরি হয় যখন অনির্বাচিত সরকার আসলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে। নূর, আমার যেটা আপনার কথা সূত্র থেকে যেটা প্রশ্ন, তো দীর্ঘকাল ধরে আপনারা বিএনপি তো বহু বছর ধরে আন্দোলন সংগ্রাম করছে এটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে বা তত্ত্বাবধায়ক সরকার, জাতীয় সরকারের অধীনে একটা নির্বাচনের জন্যে। সো আপনি কি মনে করেন কিনা, বা আপনারা দুজনেই মনে করেন কিনা যে এই সরকার আমাদের সকলের সমর্থনের সরকার, এবং এখন পর্যন্ত যাদের প্রতি সকলের সমর্থন আছে, এই সরকার আসলে একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা? আমি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অন্য প্রশ্ন গেলামই না, নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাদের 8 মাসের নানা ক্ষেত্রে পারফরমেন্স দেখে মনে হচ্ছে কিনা যে নির্বাচন তো একটা মহাযজ্ঞ, এবং সেই নির্বাচন করবার জন্য যে সক্ষমতা, দক্ষতা, যোগ্যতা লাগে সেটা তাদের আছে কিনা, আপনি কি মনে করেন? আমি আর লাস্ট কথাটা আমাকে বলছিলেন সময়ের কেন বলেন, অমিত ভাই যেটা বলেছে, যেমন আমি সত্যিকার অর্থে আমি জানি না যে স্পষ্টভাবে অনেক কিছু যে এই সরকারের উপদেষ্টাদের কারো কারোর সাথে যেটা বলছে যে এই যারা উগ্রবাদের সাথে জড়িত তাদের সম্পর্ক কেমন কিংবা পৃষ্ঠপোষকতা আছে কিনা, কিন্তু আমি এটুকু আপনাকে বলতে পারি, যেমন উপদেষ্টা মাহফুজের বিষয়ে বিদেশিরা পর্যন্ত আমাদের কাছে আমার মনে আছে 2টো মিটিংয়ে জিজ্ঞেস করছে যে দিস গাই ইজ কানেক্টেড উইথ হেফাজত, এভাবে জিজ্ঞেস করে, ওই সরি আপনার হিজবুত তাহিদ, এভাবে ওরা বলেছে। তো ওরা বলছে যখন এখানকার বিদেশিরা, এটা বাইরের বিদেশিরা না, তাহলে ওদের কাছে তথ্যরত্ব থাকতে পারে। এবং মাহফুজের কিছুদিন আগে একটা স্ট্যাটাসে তিনি বলছেন যে আলেমদের তারা সম্মান ও শরিকানা দিতে চান। উনি শেখ হাসিনার টোনে যে আপনার আলেমদেরকে একদিকে কচুকাটা করে আবার তাদের যে শোকরানা মাহফিল করায়। তো এই বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দের মধ্যে আমরা দেখেছি যে আলেমদেরকে ব্যবহার করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে, সেটা তারা রাজনৈতিক স্বার্থে কিংবা বিভিন্ন ক্ষেত্রেই তারা কিছু স্পেস দিয়ে আবার তাদেরকে ব্যবহার করে একটা বিপদ তৈরির আমি কিছু প্রেক্ষাপট দেখেছি। আমি অত ডিপ আলাপে বিস্তারিত না গেলাম, যারা শুনছেন আপনি নিশ্চয়ই বুঝছেন। এবং বিশেষ করে এইখানে তারা যে ঢাকায় বড় বড় সমাবেশ করছে, দুটো প্রোগ্রাম করছিল, একটা এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আর একটা এই ঘোষণাপত্র নিয়ে। এইখানেও আপনার আমরা যতদূর চিঠি ফেসবুকে ফাঁস হয়েছে যে 2-1টি ইসলামিক দলের ম্যান পাওয়ার তারা এখানে নিয়েছে। তো তাহলে তো বিদেশিদের কাছে ইসলামিক দল না বলে মানে রাইট, এটা শুধুমাত্র ইসলামিক দলও না, মানে যাদের বিরুদ্ধে বিদেশিদের একটা চরম নেতিবাচক এবং ধর্মভিত্তিক রাজনীতি যারা করে, দৃষ্টিভঙ্গি আছে উগ্রবাদী কর্মকাণ্ডের কারণে। সো তাহলে তো বিদেশিরা দেখতেছে তাহলে এরা সরকারের একটা পার্ট, আবার এদের সমর্থন, এদের সাথে নেক্সাস, তাহলে তো তুলসী গ্যাবার্ডদের এই ঘটনা আরও সেটার একটা মানে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে এবং সেটা আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো সেই কারণে আপনি যেটা বলছেন যে 8 মাসে কিংবা 7 মাসে, আমাদের যেটা মনে হয়েছে যে এই 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিকভাবে রাষ্ট্রে স্থিতিশীলতা আনয়নের ক্ষেত্রে সরকারের যে পদক্ষেপ সেটা সন্তোষজনক না। এবং পাবলিকের আমার দুটো সরাসরি প্রশ্ন ছিল যে আপনি কি মনে করেন কিনা যে এই সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? এই কাঠামোতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। দ্বিতীয় প্রশ্ন ছিল যে তাদের সক্ষমতাই আছে না, আমি মনে করি এই কাঠামোতে, এইটা আমরা অনেক আগে থেকেই বলে আসছি যে প্রথমত কাঠামো বলতে আপনি কি বোঝাচ্ছেন? এই উপদেষ্টা পরিষদের কাঠামোতে এখানে আপনার নিরপেক্ষ নির্বাচন কিংবা দেশে স্থিতিশীলতা আনয়ন এবং এখন যে বৈশ্বিক আরো নতুন নতুন সংকট তৈরি হচ্ছে, হ্যাঁ ইউনূস স্যারকে আমরা সবাই সম্মান করি, তার কানেক্টিভিটি, জাতিসংঘের মহাসচিব, দ্যাটস গুড, ইউনূস স্যার মেসি আমাদের প্লেয়ার, কিন্তু একজন মেসি তো আপনার একটা টিম জেতাতে পারবে না, তার সাথে আরো প্লেয়ার লাগে। জাতিসংঘ মহাসচিব 2018 সালে এসেছিলেন শেখ হাসিনার শাসনে, সেই সময় এসেছিলেন না। এগুলো ধরেন বাংলাদেশের মানুষের মাঝে একটা পারসেপশন তৈরি করে যে না স্যারের একটা ক্যারিশমা, সে মহাসচিবকে নিয়ে এসেছেন বা বিদেশিদের 27টা মিশন এখানে ডেকে মিটিং করে বলছেন তোমাদের মিশনগুলো এখানে স্থানান্তর করো, তারা কিন্তু করে নাই। তো কাজেই সেই ক্ষেত্রে করবে হয়তো, কিন্তু সেই ক্ষেত্রে ওটা বলছে যে একজন মেসি দিয়ে তো আপনি পুরো টিম জেতাতে পারবেন না। ইউনূস স্যার আছেন, তার পারিপার্শ্বিক টিম, এবং স্যারেরও কথাতে অনেকে প্রতিবাদ করছেন না, কিন্তু তারও অনেক কথাই কিন্তু রাজনৈতিক মহল অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং ক্ষুব্ধ হয়েছে যে যেভাবে রাজনৈতিক দলকে স্যারও ওইভাবে ওন না করে বরঞ্চ একেবারেই একটা গোষ্ঠীকেই গ্লোরিফাই করা এবং তাদেরকেই পোট্রে করার জন্য যে ধরনের বক্তব্য কন্টেন্টার, সেটা নিয়েও কিন্তু অনেক। ধন্যবাদ সামিত। প্রথম কথা হচ্ছে আমরা বিশ্বাস করতে চাই, আমরা আস্থা রাখতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে। আমরা আস্থা রাখতে চাই, সময় বলে দেবে ওরকম এই ব্যাপার। যদিও
আস্থা হারাবার মতো কিছু ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে। আর সক্ষমতার যে প্রশ্ন আপনি করেছেন, সক্ষমতার ঘাটতি অত্যন্ত স্পষ্ট বিভিন্ন ক্ষেত্রে। সরকার প্রধান বুঝবেন কিভাবে এই ঘাটতিটা তিনি পূরণ করবে। কিন্তু আমি আমার ছোট ভাইয়ের কথার সূত্র ধরে এই কথাটি বলবো, আমার কাছেও ব্যক্তিগতভাবে উনার মতো এত প্রজ্ঞাবান মানুষ, উনি তো আমি তো মনে করি 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশের সমগ্র মানুষ 18 কোটি জনতাই আসলে তাকে এন্ডোর্স করেছে। যদি নিয়োগ কথা বলতে হয়, বাংলাদেশের 18 কোটি মানুষ। উনি কেন একটা ক্লাসকে বললেন, উনি কেন একটা ক্লাসের নিয়োগে উনি এসেছেন এটা বললেন, এটা আমার কাছে বোধগম্য হলো না। উনি 18 কোটি মানুষকে নিয়োগের মাধ্যমে হবেন নাকি 4 কোটি মানুষের নিয়োগের মাধ্যমে হবে, সেটা ওনার আন্ডারস্ট্যান্ডিং একটা প্রশ্ন। আর প্রফেসর ইউনূস সাহেবকেও তো আমরা, আমার কাছে মনে হচ্ছে কিছু ক্ষেত্রে উনি যা চান উনি কি তা করতে পারছেন? আমার কাছে তো মনে হচ্ছে না, কারণ অতীতে ওনার যে সমস্ত কথাবার্তাগুলো আমরা শুনতাম আমার কাছে মনে হচ্ছে ওভার দি টাইম তার অসহায়ত্ব যে বিভিন্ন ফর্মে প্রকাশ পেয়ে যাচ্ছে। এটা এখন কিভাবে এটাকে উনি এই সরকারকে উপর নিয়ন্ত্রণ আবার পুনঃপ্রতিষ্ঠা করবেন, এটা ওনাকেই আসলে ভাবতে হবে। নূর, আমি একটু আরেকটা প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। কনসেনসাস কমিশন কাজ করছে ঐকমত্য প্রতিষ্ঠার জন্যে। কি মনে হয় কতটা ঐকমত্যের পৌঁছতে পারবেন বলে আপনারা আশাবাদী? এটা আসলে কথাগুলো আমরা অন্তত আরো 4-5 মাস আগেই বলছিলাম যে আমরা ব্যাপক সংস্কার কথা বলছি। সংস্কার সব মানুষই চেয়েছে। বিএনপি একটা বুর্জোয়া রাজনৈতিক দল হলেও বিএনপি, আপনার মনে আছে যে 2022 সালের 30শে ডিসেম্বর তাদের যে বিগ কর্মসূচি ঢাকায় করার কথা, ঐতিহাসিক দফা দেওয়ার কথা, পরে গোলাপবাগে তারা কর্মসূচি দিল, সেদিন তাদের সংসদ সদস্যদের পদত্যাগ এবং 10 দফা দিয়েছিল। সেই 10 দফার পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দিয়েছিল আবার 27 দফা সম্ভবত। সেইটাকে আবার আমরা আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে আরও মডিফাই করতে হবে। আমাদের মতামত নিয়েছি তারা অনেকখানি, এবং সেটাকে মতামত নিয়ে একটা 31 দফার কর্মসূচি দিয়েছে। তাই রাষ্ট্র সংস্কার যে এই 16 বছরের ফ্যাসিবাদের ফলে অনিবার্য হয়ে পড়েছিল, সেটা কিন্তু এই আন্দোলনের আগেই কিন্তু এটা পরিষ্কার মানুষের সামনে একটা কর্মসূচি ছিল যে আমরা ব্যাংকিং সেক্টরে এই রিফর্ম করতে চাই, আমরা প্রশাসনে এই রিফর্ম করতে চাই, আমরা জুডিশিয়ারিকে এভাবে স্ট্রেনথেন করতে চাই, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রেস এবং মিডিয়া আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই কমিটমেন্টগুলো কিন্তু ওই 31 দফাটা প্রকৃত অর্থে বিএনপির একক না, এটা রাজনৈতিক দলগুলো আলোচনা করে তৈরি করেছিল। তাহলে সংস্কার প্রশ্নে কিন্তু আমরা সবাই একমত। কিন্তু এই সরকার শুরুর দিকে যেটা ভাই বলেছিলেন, পুরো 18 কোটি মানুষ যেভাবে ইউনূস সরকারকে সমর্থন দিয়েছিল, আপনি তার এক মাস না 1.5 মাস পরেই তো জরিপে আমরা দেখলাম যে 49% মানুষ সরকারকে সমর্থন আবার করছে না, জনপ্রিয়তা ধস পড়েছে। কেন ধস পড়ল? এবং এই 8 মাসে সরকারের যেটা কর্মকাণ্ড এবং কিছু ক্ষেত্রে যে পক্ষপাতমূলক আচরণ এবং একটা নির্দিষ্ট যে নতুন দলকেন্দ্রিক তাদের যে বিশেষ পৃষ্ঠপোষকতা, সিম্প্যাথি, যার ফলে সরকার নিরপেক্ষতা, আমি বলছি না সব ধূলিসাৎ হয়ে গেছে, কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে, তারা এটা কাটিয়ে উঠতে পারলে ভালো। সেই জায়গা থেকে আমি মনে করি যে এখানে আপনার এই আপনার যে প্রশ্নটা ছিল ঐক্যমত্য কমিশনের কথা, যে ঐক্যমত্য কমিশনের অলরেডি কিছু বিষয় নিয়ে রাজনৈতিকভাবে অন্তত 3-4 দিকের বিভাজন তৈরি হয়ে গেছে। তাহলে এইখানে থেকে এক জায়গায় আসা ডিফিকাল্ট। তবে তারপরেও যেহেতু সবাই বলছে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য মৌলিক সংস্কারগুলো করে একটা নির্বাচন, সেই বিষয়ে একমত হওয়া যাবে। আর যেখানে একমত হওয়া না যায় সেই বিষয়টাতে আমার মনে হয় বিভাজনের দিকে যাওয়াটা ঠিক হবে না। তবে এখন অনেকখানি সম্ভব না, সেটা সেই পরিবেশটা সরকারের হাতে ছিল অনুকূলে, কিন্তু সরকারের কারণেই সেই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এখন আসলে শুধুমাত্র একটা নির্বাচন কেন্দ্রিক সংস্কার ছাড়া অনেক সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলের অনেকেই সেটাতে নতুন নতুন ষড়যন্ত্র দেখে। যেমন ধরেন আপনি যদি বলেন যে জুন পর্যন্ত নির্বাচনে যাবে, তাহলে অনেকেই ভাবছে যে জুন জুলাইতে বাংলাদেশে বর্ষাকালে ইলেকশন হয় না, তাহলে সেটা আগামী বছর ডিসেম্বরে। তাহলে নতুন দলকে স্পেস দেওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য, তৈরি হওয়ার জন্য আপনি সময় দিতে চান। সো সংস্কারের কথা বলে ওইখানে কালক্ষেপণ সমর্থন পাবেন না। এবং আপনি 17 বছরের তরুণদেরকে ভোটার করার কথা বলছেন, তখন অনেক বলছে তাহলে এই স্পেসিফিক্যালি এই সময়টাতে বাংলাদেশের 53 বছরে তো 18 বছরে তাদেরকে ভোটাধিকার দিল, এখন হঠাৎ করে তাহলে কি একটা এই তরুণ গোষ্ঠীর সিম্প্যাথি নিয়ে আরেকজনকে প্রিভিলেজ দেওয়ার জন্য এটা করা হচ্ছে কিনা? আবার নির্বাচনের ধরেন রাজনৈতিক দল নিবন্ধনের শর্তের ক্ষেত্রে বর্তমানে যেটা আছে যে 1/3 জেলা কমিটি, 100 উপজেলার মেট্রোপলিটনের কমিটি এবং প্রত্যেক উপজেলায় 200 করে সমর্থক, সেটা আমি মনে করি রাজনৈতিক দল একটা ভালো ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দল তৈরি হওয়া একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার, যেটা ইলেকশন কমিশনকে আমরা বলেছি।
সেক্ষেত্রে এখন এইটা যদি শুনছি এখন 10% জেলা কমিটিতে নিয়ে আসতেছে, এরকম কিছু সংস্কার আবার এগুলো নিয়ে অনেকে কিন্তু আবার ভালোভাবে দেখছে না। সেক্ষেত্রে মনে হচ্ছে যে এখন অনেকগুলো সংস্কার আসলে এখন আর একমত হয়ে বোধহয় করা অসম্ভব হয়ে পড়ে। মিস্টার ইসলাম, না, প্রথম কথা হচ্ছে যে ঐক্যমত্য কমিশন তো ঐক্যমত্য তৈরির চেষ্টা করবে, তো বিভিন্ন রাজনৈতিক দলের কথা তাদের শোনা উচিত এবং সকলে যে ইস্যুতে ঐক্যমত্য পোষণ করবে সেটাকে বেসিস ধরেই আসলে তাদের নির্বাচনের থেকে এগিয়ে যেতে হবে। আর যেখানে ডিফার করবে সেখানে আলাদা আলাদা রাজনৈতিক দল সেটা জনগণের কাছে যাবে, ইলেকশনে ম্যানিফেস্টোতে তাদের তুলে ধরবে এবং জনগণ যে রাজনৈতিক দলকে ম্যান্ডেট দিবে সেই রাজনৈতিক দল যদি নির্বাচিত হতে পারে তারপরে সেটা তার দায়িত্ব। বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে কথাটি বলছে যে যেটা অত্যাবশ্যক একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আপনি সেইটুকু করেন, আপনি যত বেশি ফ্রন্ট ওপেন করবেন তত এটা ম্যানেজ করবার জন্য আপনার সমস্যা দেখা যাবে। যেটা আমি বললাম যে সক্ষমতার ঘাটতি তো ইতিমধ্যে এটা দেখা গেছে এবং সংবিধান সংশোধন আপনাকে যদি করতে হয় তাহলে অবশ্যই সেটা জাতীয় সংসদের মাধ্যমে সংবিধানটা, তাহলে এটা টেকসই হবে না, সেটা নিয়ে বিতর্ক উঠবে। আমরা এই কথাগুলো বলবার চেষ্টা করেছি, বাট ঐক্যমত্য কমিশন যদি কোনো কিছু চাপিয়ে দিতে চায় আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো সেটাকে কিন্তু মেনে নিবে না কিংবা এটা স্বাভাবিকভাবে দেবে না এবং চাপিয়ে দেওয়ার চিন্তা করাটাও তাদের জন্য ভুল। বাট এমনি থেকে মনে হয় আপনাদের রাজনৈতিক দলগুলোর যে এখন ইকুয়েশন যা বা কেমিস্ট্রি যা, তাতে করে একটা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব? বেসিক জায়গাগুলোতে আমার মনে হয় খুব জটিল কিছু হবে না। বেসিক জায়গাগুলোতে আপনি দুর্নীতি দমন কমিশনের ইস্যুতে বলেন, আপনি প্রশাসনের সংস্কারের ক্ষেত্রে বলেন, হ্যাঁ নির্বাচন কমিশনের সংস্কারের জায়গাগুলোতে বলেন, সেখানে আমার কাছে মনে হচ্ছে খুব মেজর কোনো ডিফারেন্স নেই। আসলে আপনার মনের মধ্যে যদি অন্য কিছু থাকে সেটা ভিন্ন, সেটা তো এখন কিন্তু খুব একটা পরিষ্কার হচ্ছে না। সরকারের মনের মধ্যে যদি কিছু থাকে তাহলে তাকে পরিষ্কার করে বলা উচিত আসলে আমি এই চাচ্ছি। সে ইনিয়ে বিনিয়ে কথা বলে কোনো লাভ হবে না। কিন্তু আমি মনে করি বাংলাদেশের স্বার্থে, যেটা ও বলেছে, আমরা তো এই আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক শক্তি বিএনপির সাথে যারা যুগপথ আন্দোলনের শক্তি ছিলেন, প্রায় 40টার উপর রাজনৈতিক দল, সকলে মিলেই তো 31 দফা দিয়েছি। যে আলোচনাগুলো হচ্ছে, সরকার যা বলতে চাচ্ছে, কোন জিনিসটি আছে 31 দফার বাইরে? তাহলে এই ব্যাপারটা তো ওয়েল সেট। আমরা এই ব্যাপারটা, আমাদের বক্তব্যটা হচ্ছে তুমি এই কাজটা করবার জন্য কতটুকু তোমার করবার এখতিয়ার আছে সেটুকু বিবেচনা করো, আর যেটুকু তোমার এখতিয়ার বাইরে সেটা নির্বাচিত সরকার উপর ছেড়ে দাও। এটি আমরা বলতে চাচ্ছি। কিন্তু তারা যদি তাদের লাইন তারা আগাতে চায়, তারা তাদের সীমা, যেটুকু সীমাবদ্ধতা আছে সেটাকে অতিক্রম করতে চায়, সে অতিক্রম করার জন্য রাজনৈতিক দলের সমর্থন প্রয়োজন। রাজনৈতিক দলের সমর্থন ব্যতীত যদি তাদের সীমানাটাকে অতিক্রম করতে চায়, আমার ধারণা তারা বুক থুবড়ে পড়বে। নুরুল হক নূর, আপনার একটু শেষের দিকে ক্লোজিং রিমার্ক, সব মিলিয়ে আসলে সরকারের কাছ থেকে চাওয়া কি এবং তাদের কোন কোন জায়গায় কারেকশন আপনি আশা করেন? আমার মনে হয় আমরা দেখেছি বেশ কয়েকবার মিনিট 2-3 সময় উপদেষ্টা পরিষদের রদবদল হয়েছে। এখনো যেই সময়টা আছে, যদি ডিসেম্বরও ইলেকশন হয়, এখনো যে সময়টা আছে অন্তত সেই সময়টাতে যে আপনারা কবের মধ্যে নির্বাচন চাইছেন? আমরা মনে করি যে এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যত আর্লি ইলেকশন হতে পারে সেটা বেটার। সেক্ষেত্রে সরকারের একটা ঘোষিত সর্বোচ্চ কোন সময় পর্যন্ত মেনে নেবেন, মানে গ্রহণ করতে চাইবেন না কোন সময় অতিক্রম করলে? ইলেকশনটা এই বছরের মধ্যে হওয়াটা জরুরি, বিশেষ করে এই বছরের পরে গেলে অ্যাকসেপ্ট করবেন না করবেন না? এই বছরের অ্যাকসেপ্ট তো পরের কথা, অ্যাকসেপ্ট তো প্রধান উপদেষ্টা যেভাবে বারবার বলছেন সে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, তার বাইরে যাবে বলে মনে হচ্ছে না। তো অনেকে নানান ধরনের কথা বলছে, কিন্তু রাজনৈতিক দলগুলো যেটা বলেছে সবাই ধৈর্য ধরে সহযোগিতা করছে সরকার। এই আন্দোলনটা, এটা মনে রাখতে হবে, এটা শুধুমাত্র অগাস্টে হঠাৎ করে কোটা সংস্কার কেন্দ্র করে একটা গণ অভ্যুত্থান হয়। দীর্ঘ 16 বছরের ভোট এবং গণতন্ত্র, মানুষের অধিকারের জন্য একটা দীর্ঘ লড়াইয়ের আপনার চূড়ান্ত পরিণতি হয়েছিল এই অগস্টে। এই আন্দোলনের ছাত্রদের কথা বলছেন, আপনার নিশ্চয়ই পরিসংখ্যান মনে আছে যে কতজন ছাত্র আর কতজন আম জনতা, শ্রমিক, রাজনৈতিক দলের কর্মীরা মারা গেছে। যাত্রাবাড়ি কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, মিরপুরে ওখানে বিশ্ববিদ্যালয় ছিল না, উত্তরাতে বিশ্ববিদ্যালয় ছিল না, মানুষ একেবারে একটা জোন তৈরি করে আপনার রেজিস্ট্যান্স করেছে। কাজেই সেই ক্ষেত্রে মানুষের এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গাটা যদি দীর্ঘায়িত করে সেটাও তো মানুষ সমর্থন করবে না। সেই জায়গা থেকে আমার মনে হয় ডিসেম্বরের মধ্যেই ইলেকশনের জন্য প্রস্তুতি, আমি যতদূর জানি ইলেকশন কমিশন নিচ্ছে, প্রশাসন নিচ্ছে, সেটার মধ্যে হবে আশা করি। আর এর এই মাঝখানের সময়টাতে অন্তত এই সংস্কার কমিশন, যেটা অমিত ভাই বলেছে, আমরা সবাই একমত যে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের জন্য মৌলিক যে সংস্কারগুলো, পুলিশ, প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশন, এই ধরনের সংস্কারগুলো আমরা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যতখানি করতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে। দ্বিতীয়ত, আপনার এইখানে এখনও যে অর্থনৈতিক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে দুর্বল অবস্থা, সেই ক্ষেত্রে
উপদেষ্টা পরিষদ আমরা আগেই বলেছিলাম সরকার তো ভালো জানে যে তার টিম কোন টিমটা ফাংশন করছে না করছে, সেক্ষেত্রে এখনো সুযোগ আছে অন্তত কিছু লোককে, দক্ষ এবং অভিজ্ঞ লোককে উপদেষ্টা পরিষদে নিয়ে পুনর্গঠন করা দরকার। যদি আমরা দাবি জানিয়েছিলাম দেখলাম একজনকে চেঞ্জ করেছে, কিন্তু আরো বেশ কিছু লোকজনের অন্তর্ভুক্তি করা গেলে হয়তো এটার আমি মনে করি একটা ভাইব্রেন্ট তারা কাজের ক্ষেত্রে গতি আনতে পারবে। যে আপনার 48টা মিনিস্ট্রি ছিল, এখানে কয়জন উপদেষ্টা, আপনার উপদেষ্টা আছে 24টা 25 জন, আর একজনে একটা মিনিস্ট্রি চালানোর এক্সপিরিয়েন্স নাই, তারে দিয়ে রাখছেন আপনি 3টা। দিতে পারেন অবশ্যই, একজন একটা না চালাতে একটা সে চালাইতে পারে পরীক্ষামূলকভাবে, যদি 3টে দিয়ে রাখেন তাহলে কিছু এই সময়ের এই সংকটে সে তার পক্ষে সামলানো সম্ভব। অমিত, প্রথম কথা, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বিএনপি কোনো সুনির্দিষ্ট টাইম ফ্রেম কখনো উল্লেখ করেনি। বিএনপি বরাবরই বলেছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, কিন্তু আমরা এর আগে সেনাপ্রধানের বক্তব্য শুনেছি, তিনি বলেছিলেন 17 মাসের মধ্যে, 17 থেকে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু বেশ কয়েক দফা বলেছিলেন যে ডিসেম্বর নাগাদ উনি নির্বাচনের জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছেন, নির্বাচন কমিশনে বলেছেন। তো সেই আঙ্গিক থেকে বাংলাদেশের মানুষের একটা মাইন্ডসেট আমার ধারণা তৈরি হয়ে গেছে, তারা দে আর এক্সপেক্টিং বাই ডিসেম্বর ইলেকশন হবে। কিন্তু সম্প্রতি উনি জাতিসংঘ মহাসচিব আসবার পরে যে কথাটা বলেছেন যে সংক্ষিপ্ত পরিসরের যদি সংস্কার চাই তাহলে ডিসেম্বরে, বৃহত্তর পরিসরে জুনে, আমার কাছে মনে হয়েছে এটা ভুল বার্তা দিচ্ছে সমাজে। এটা ভালো কিছু, এটা নিয়ে কিন্তু সন্দেহ এবং অবিশ্বাস দানা বাঁধবে। আমার কাছে মনে হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের সাথে মেশবার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, এবং বিরাজমান সামাজিক যে বাস্তবতা সেই আঙ্গিকে বলতে পারি, যত সময় যাবে সরকারের জন্য কিন্তু সিচুয়েশন ডিফিকাল্ট হবে। প্রফেসর ইউনূস সাহেবকে আমরা সবাই শ্রদ্ধা করি, আমরা সম্মান করি, আন্তর্জাতিকভাবে তার গ্রহণযোগ্যতা আছে। আমি মনে করব যে উনি কারোর দ্বারা প্ররোচিত হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটি উনার এই সারা জীবনের অর্জনটা নষ্ট হয়ে যান, এটা নিশ্চয়ই উনি চাইবেন না। জি, অনেক ধন্যবাদ মিস্টার নুরুল হক নূর এবং মিস্টার অনিত ইসলাম অমিত। দর্শক, কথা হচ্ছিল সাম্প্রতিক নানা বিষয় নিয়ে, এবং অতিথিরা মনে করেন যে সরকারের উপরে তারা এখনও আস্থা রাখতে চান, কিন্তু সরকার আস্থা হারিয়ে ফেলছে এবং তার জনসমর্থনও দিনে দিনে কমছে, এবং সময় যত দ্রুত গড়াবে তাদের জন্য পরিস্থিতিটা অনেক নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সে কারণে ওনাদের প্রত্যাশা যে বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা, এবং সেই নির্বাচন করবার জন্য যেটুকু সংস্কার করা দরকার, যেটুকু ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার, যে ধরনের কাজগুলো করা দরকার প্রশাসনে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে, সেই কাজগুলোর দিকে তাদের মনোযোগ দেওয়া দরকার। এবং প্রয়োজন বোধে তারা মনে করেন যে সরকারের যে নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে, সেখানেও পরিবর্তন আনবার জন্য উপদেষ্টা পরিষদেও একটা পরিবর্তন আনা দরকার। সব কথার মূল কথা হচ্ছে যে ডিসেম্বরের বাইরে নির্বাচনকে নিয়ে যাওয়ার চেষ্টা হলে দেশের মানুষও খুব একটা অ্যাকসেপ্ট করতে চাইবে না, দলগুলো তো নয়, বিশেষ করে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো, এবং একই সঙ্গে আন্তর্জাতিক মহলও এটাকে খুব ভালোভাবে নেবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না। এবং সেই সঙ্গে দেশের পরিস্থিতি আসলে একটু নানা দিক থেকে অস্থিরতা, অস্থিতিশীলতার দিকে যাবার সম্ভাবনা অনেক বেশি, আশঙ্কাটা অনেক বেশি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।